আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জিআইবি পরীক্ষার প্রস্তুতির জন্য বেসিক অ্যাকাউন্টিং থেকে প্রতিটা ক্লাসই খুব এনজয়ের সাথে আমরা করছি আর কি। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুয়েশন থেকে আলোচনা করব। আমাদের জার্নালে ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে, তারপরও যেগুলো থাকবে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা অবশ্যই দেখব। ইকুয়েশন নিয়ে আজকে আলোচনা করব। হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণে এখানে আপনাদের টেক্সট বইয়ে যেগুলো ছিল, এই কোয়েশ্চেনগুলো টেক্সট বইয়ে ছিল, এগুলা থেকে আমাদের ইকুয়েশন তৈরি করতে হবে। ইকুয়েশনে মেবি আসছে দুইটা। এই একটাই অঙ্ক টেক্সট বইয়ে উদাহরণস্বরূপ দেওয়া আছে। হুম, যে ইকুয়েশন করতে হবে। তো এই অঙ্ক যে দিবে ওই রকম না। আমাদের এটা হচ্ছে এরকম অঙ্ক আমাদের দিতে পারে, এইরকম অঙ্ক আমাদের টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারে। এখানে জার্নাল করতে বলছে বিধায় যে ওইটা বলবে না, ওই রকম না। তো ইকুয়েশনের অঙ্ক দেখার আগে আমাদের এরকম একটু আমি আপনাদের সেদিন দেখিয়েছি, তারপরে একটু দেখাই। যেমন এই অঙ্কে আমরা হিসাব সমীকরণ জানি কি, এ ইকাল টু এল প্লাস ওই, এটা হচ্ছে হিসাব সমীকরণ, মৌলিক সমীকরণ। তো এই মৌলিক সমীকরণে এই এর মাঝে আমাদের এই লেনদেনে, এই যে লেনদেন যেগুলো আছে, এই লেনদেনের মাঝে কত ধরনের এ আছে। ক্যাশ থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, প্রিপেইড ইন্স্যুরেন্স থাকতে পারে, তাই না? এরকম কত ধরনের আমাদের ইয়ে আছে, অ্যাসেট আছে। সবগুলো অ্যাসেট এরকম আলাদাভাবে এরকম কলাম করতে হবে। এই ক্যাশ আছে, এই অঙ্কে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, হ্যাঁ, এই তিনটাই আছে। আর লাইবিলিটি কত ধরনের আছে সবগুলো লিখতে হবে। নোটস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে। আর এই যে ওনার ইকুইটি যেটা, সেটা একটাই, ক্যাপিটাল। হুম। তো অতএব আমাদের বুঝতে পারছেন যে একটা অঙ্ক পড়ে আমাদের বুঝতে হবে অ্যাসেট কয়টি আছে আর লাইবিলিটি কয়টি আছে। ওনার সিকিউরিটি একটি, সেটা হচ্ছে কি, ক্যাপিটাল। তাহলে এই দুটো আমাদের খুঁজে বের করতে হবে কত ধরনের আছে। তো আমরা অলরেডি একটা আইডিয়া পেয়েছি, যে অ্যাসেট লাইবিলিটি নিয়ে একটা আইডিয়া পেয়েছি আমরা। তো এই অঙ্কটা আমরা একটু দেখে আলোচনা করি। টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে, এটা টেক্সট বইয়ের বাইরে, টেক্সট বইয়ের বাইরেটাও আমরা আলোচনা করব। আর সেদিন যে ভাই যে প্রশ্ন করেছিল, যে ভাইয়ের প্রশ্নের এই যে ইয়াটা, অঙ্কটা যে এখানে দেওয়া আছে, আমি খেয়াল করি নাই। আহ, এখানে দেওয়া আছে ওই যে রিটার্ন মার্চেন্ডাইজ আছে। হুম, এই রিটার্নের কথা বলা আছে, আমরা পরে এখানে আসবো। আর ভাই প্রশ্ন করেছিল ওই যে কস্ট প্রাইস, আমাদের এই যে এই অঙ্কে কস্ট প্রাইস দেওয়া আছে, দেখুন। হ্যাঁ, এখানেও ওইরকম কিছু আমরা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমরা টেক্সট বইয়ের যেটা আছে সেটা আগে দেখি। টেক্সট বইয়েরটা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এটা দেওয়া আছে। তো এখানে দেখুন, করতে বলছে কি সেটা আগে দেখবো আমরা। করতে বলছে এই যে ইনস্ট্রাকশন, এটা আগে ফলো করবো আমরা। ইনস্ট্রাকশনে কি বলা আছে? এক নাম্বার, প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস। টেবুলার বলতে ছক বোঝায়, ছক। টেবিল আঁকা, টেবিল আছে না, এই যে ছক করি না, এই ছক, এই ছকটাই হচ্ছে টেবুলার অ্যানালাইসিস, মানে ছকের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। অফ দ্য ট্রানজেকশন, ট্রানজেকশনের ছকের মাধ্যমে আমাদের কি বিশ্লেষণ করতে হবে? ইউজিং, কি ব্যবহার করতে হবে? দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাহলে মৌলিক হিসাব সমীকরণ। তাহলে মৌলিক হিসাব সমীকরণ কি? এ ইকাল টু এল প্লাস ওই। এটি আমাদের এই টেবিলের মাধ্যমে আলোচনা করতে হবে। ওই যে যে টেবিলটা আমি দেখালাম, ওর মাধ্যমে এই লেনদেনগুলো, এই যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আর দুই নম্বর বলছে, প্রিপেয়ার মুয়াস ট্যুরিজম এজেন্সি ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। তো এটা ইনকাম স্টেটমেন্টও আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে যেহেতু
যত ধরনের অ্যাসেট আছে তত ধরনের কলাম হবে, মানে ততটি কলাম হবে, যত ধরনের বা যত প্রকার আমাদের লাইব্রেরিতে আছে ততটি আমাদের কলাম করতে হবে। আর এটা তো একটাই ক্যাপিটাল শুধু, তাহলে এই দুটি আমাদের খুঁজে বের করতে হবে অঙ্কের মধ্যে কতটি অ্যাসেট আছে আর কতটি লাইব্রেরি আছে। আপনারা একটু হেল্প করবেন, আপনারা হেল্প করলে আমি ভালো মতো অঙ্ক করতে পারবো। এই পাশে আমরা ক্যাশ লিখি, এটা কোথায় লিখবেন আপনাদের একবারে খাতার সর্বশেষে পেজে রাফ করবেন। ক্যাশ এটা হচ্ছে লাইব্রেরি, সরি ক্যাশ বলছি, অ্যাসেট লিখবো। এসাথে লিখবো কি অ্যাসেট, অ্যাসেটস এই সাথে লিখবো লাইব্রেরি। আর ওনার সিকিউরিটিটা লিখলাম না, ওটা একটাই ক্যাপিটাল লাইব্রেরি। এখন কত ধরনের আছে এখন খুঁজে বের করি আমরা। মনে রাখবেন প্রত্যেকটা অঙ্কে এরকম টেবিল অ্যানালাইসিস যখন করতে যাব শর্টকাট কিছু নিয়ম আমরা অ্যাপ্লাই করব। প্রত্যেকটা অঙ্কে ক্যাশ থাকবে, ক্যাপিটাল থাকবে, ক্যাশ ক্যাপিটাল এবং অ্যাকাউন্টস পেয়েবল এগুলো থাকেই প্রত্যেকটা অঙ্কে, একান্তই ব্যতিক্রম ছাড়া অ্যাকাউন্টস পেয়েবল থাকবে না। তবে আমাদের ক্যাশ এবং এই ওনার সিকিউরিটি ওইতে আমাদের ক্যাপিটাল থাকবে, এটা হচ্ছে একটা অ্যাসেট ক্যাশ। আর এই ক্যাপিটাল এখানে আমাদের একটা থাকবে কি ক্যাপিটাল, এটা ফিক্সড থাকবেই প্রত্যেকটা অঙ্কে। আর লাইবিলিটিতে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল থাকে, অ্যাকাউন্টস পেয়েবল সংক্ষেপে লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল থাকে, মানে এই তিনটা আমাদের থাকে প্রত্যেকটা অঙ্কেই একান্ত ব্যতিক্রম ছাড়া। তারপর আমরা পড়বো। আর এই সাইডে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, সেটা আমরা দেখবো। আচ্ছা অঙ্কটা পড়ি আগে, এই তিনটা আমরা লিখে রাখলাম। প্রথমে ইনভেস্টেড টাকা 15,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, তাহলে সে বিজনেস শুরু, সে এজেন্সি শুরু করার জন্য 15,000 টাকা ইনভেস্ট করছে। আমাদের কি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই না? এরকম লিখেছিলাম, একটু কথা বলতে হবে। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ হচ্ছে কি অ্যাসেট, তাই না? ক্যাপিটাল হচ্ছে ওনার সিকিউরিটি। ক্যাপিটাল তো আমরা লিখেছি, ক্যাশও তো আমরা লিখেছি, তাই না? এই যে এখানে এখানে আমরা এটা পড়ে এটা এই যে ক্যাশও লিখেছি ক্যাপিটালও লিখেছি, হ্যাঁ। তারপরে এই দুটো আমাদের হয়েছে, লেখা হয়েছে। এখন দেখুন 2 নম্বর বলা আছে পেইড টাকা 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট। এখন এখানে শর্টকাট একটা মনে রাখতে হবে আমাদের, যাবতীয় আয় রেভিনিউ, যাবতীয় রেভিনিউ, যাবতীয় এক্সপেন্স এবং যাবতীয় ড্রয়িং, এই তিনটার জন্য কোনো ঘর খোলা লাগে না, খালি ঘর খুলতে হবে কি অ্যাসেট আর লাইবিলিটি। এই তিনটা এই সাথে এর সাথে যোগ বিয়োগ হবে, এই কলামে যোগ বিয়োগ হবে। তাহলে রেভিনিউ আয় ব্যয় আর উত্তোলন, আয় ব্যয়ের উত্তোলনের জন্য কোনো হিসাব ছাড়াই আমরা ভাববই না, ওগুলা কি করতে হবে ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ করতে হবে, সেটা পরে আলোচনা করবো। এটা আয় ব্যয় এবং উত্তোলনের জন্য কোনো ঘর খোলা লাগবে না। এখন বলুন তো এটা তাহলে কি হয়েছে, আমাদের অফিস ল্যান্ডটা কি আমাদের কাছে ব্যয় না, ব্যয় না, তাহলে এর জন্য ঘর খোলা লাগবে না। আর যেহেতু পেইড করছি ক্যাশ, ক্যাশের ঘর একবার খুলছি, যে সম্পদ একবার খুলবো মানে একটা কলাম নিব আমরা, সেটার জন্য আলাদা করে আবার কলাম নিব না, ওই ঘরে আমাদের যোগ বিয়োগ হবে, ক্যাশের সাথে যোগ বিয়োগ হবে। আচ্ছা তাহলে এর জন্য আমাদের কোনো অ্যাসেট বা কোনো লাইবিলিটি তৈরি হয়নি, তাই না? আচ্ছা তারপরে আছে কি পারচেস অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি, তাহলে কি লিখবো অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে অফিস ইকুইপমেন্ট নতুন একটা সম্পদ আসলো ব্যবসায়, আর ক্যাশ ক্রেডিট ক্যাশ তো খুলেছি একবার, আর লাগবে না। তাহলে 2 নাম্বার কি দিব অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের একটা কলাম করতে হবে, মানে এটা নতুন ধরনের একটা সম্পদ আসলো আমাদের ব্যবসায়। যত ধরনের নতুন আসবে সবগুলোর জন্য আলাদা এখানে আমরা কলাম করবো, এই জন্য আমরা লিস্ট করে নিচ্ছি, আগে লিস্ট করে নিচ্ছি যে কত ধরনের আছে। তারপরে আছে ইনকার টাকা কত 700 অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট, ইনকার মানে কি সম্পূর্ণ করা, নির্বাহ করা 700 টাকা। বিজ্ঞাপন খরচ, তাহলে এটা কি বিজ্ঞাপন খরচ আমরা কি সম্পূর্ণ করেছি কি বাকিতে, তাহলে এর জন্য আমরা কি লিখি যাবো অ্যাডভার্টাইজিং, হ্যাঁ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে ই খরচ, এর জন্য কোনো ঘর করা লাগবে না, ই তো কোথায় যাবে ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হবে। আর এটা হচ্ছে আমাদের দায়, অ্যাকাউন্টস পেয়েবল দায়। তো আমি আপনাদের ওই শর্টকাট ভাবে বলছিলাম যে দায় আমাদের থাকেই প্রত্যেকটা অঙ্কে, তো দায়ের ঘরটা আগেই খুলছিলাম, এই যে সেই দায়ের ঘর খুললাম এখন, বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে আছে পেইড টাকা 800 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ, তাহলে আমরা অফিস সাপ্লাইজের জন্য 800 টাকা প্রদান করেছি, এটার জন্য যাবে কি লিখি অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট।
অফিস সাপ্লাইস হচ্ছে কি অ্যাসেট, এটা হচ্ছে অ্যাসেট, এই অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, এই অ্যাসেট কমে গেছে। তাহলে অফিস সাপ্লাইস ক্যাশ তো আমরা ক্যাশের কলাম তো করেছি, একটা ঘর নিয়েছি, অফিস সাপ্লাইস একটা নতুন সম্পদ আসলে ব্যবসায়, এই জন্য আমরা কি করব, নতুন একটা সম্পদের ঘর করতে হবে আমাদের, অফিস সাপ্লাইস। আচ্ছা গেল, তারপরে আছে পেইড অফিস সার্ভিস গেল, তারপরে 4 নাম্বার আর্ন টাকা 11,000 ফর সার্ভিস রেন্ডার, সেবা সম্পাদনের বাবদ আমরা 11,000 টাকার উপার্জন করেছি। আচ্ছা ভালো কথা, টাকা 3,000 ক্যাশ ইজ রিসিভ ফ্রম কাস্টমার, 3,000 টাকা নগদে গ্রহণ করেছি, আর ব্যালেন্স যেটা থাকে অবশিষ্ট টাকা অ্যান্ড দ্য ব্যালেন্স টাকা 8,000 বিল টু কাস্টমার, কাস্টমার নাকি বিল তৈরি করে দিচ্ছে। এর জন্য যাবে কি লিখি আমরা, মনে আছে? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই না? জি স্যার। ক্রেডিট। তাহলে এই অ্যাসেটের ঘর খুলছি, এটা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সম্পদ, তার সম্পদ হলে এই সম্পদটা আবার নতুন আসলো, তাহলে আমাদের এখানে সম্পদের সিরিয়ালে 4 নাম্বার সিরিয়াল দেবো কি অ্যাকাউন্ট রিসিভেবল। আর আমাদের যেটা আছে হয়েছে এই যে সার্ভিস রেভিনিউ তো আয়, এটা রেভিনিউ, তো আয়ের জন্য কোনো ঘর খুলতে হবে না বা কোনো কলাম খোলার প্রয়োজন নেই, ওই জন্য এর সাথে যোগ বিয়োগ হবে ক্যাপিটালের সাথে। আচ্ছা এই জন্য, আচ্ছা ওকে। তারপরে আছে উইথড্র থাকলে কোনো ঘর খোলার প্রয়োজন লাগবে না। পেইড দ্য অ্যামাউন্ট ডিউ এত, এখন কথা বলি, হ্যাঁ অ্যাকাউন্টস পেপারকে প্রদান করা হয়েছে। কোন এই যে 4 নাম্বার এন্ট্রিতে যে এই যে 4 নাম্বার এন্ট্রিতে যে অ্যাকাউন্টস পেবল তৈরি হয়েছিল, সে টাকাটা প্রদান করেছি, ওই বিজ্ঞাপন যেটা বাকিতে হয়েছিল তাকে টাকাটা প্রদান করছি। ক্যাশ ডেবিট হবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাহলে দুটো ঘরে খোলা আছে, লাগবে না। আর এটা মনে রাখবেন, পুরাতন কোনো ট্রানজেকশন যদি আমরা প্রদান করি বা রিসিভ করি তার জন্য ঘর খোলা লাগে না। পুরাতন এই যেমন 4 নাম্বার এন্ট্রির জন্য আমরা করছি, তাহলে এর জন্য কোনো ঘর খোলা লাগবে না, এটা ভাববই না, দৌড়ে পরে ট্রানজেকশন যাবো, তাহলে আমাদের টাইমটা সেভ হবে। তারপরে আছে এমপ্লয়ি স্যালারিটা হচ্ছে বেতন, এর জন্য ঘর খোলা লাগে না, খরচ, তাই না? আচ্ছা, তারপরে রিসিভ টাকা 4,000 ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল ট্রানজেকশন 4। আমি কি বলছিলাম, পুরাতন কোনো ট্রানজেকশন যদি হয়, পুরাতন কোনো ট্রানজেকশন যে যদি সে ট্রানজেকশন হয়, তাহলে তার জন্য ঘর খোলা লাগে না, তাহলে এর জন্য আমরা ঘর খুলবো না। এই যে 4 নাম্বার যেটা হয়েছিল, সরি কত 6 নাম্বারে যে 8,000 টাকা বাকি তো হয়েছিল, সে টাকাটা আমরা গ্রহণ করলাম, তাহলে এর জন্য ঘর খোলা লাগবে না। কিন্তু চাপাটা কি হতো, চাপাটা হতো এরকম, ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই দুটাই তো খোলা আছে, আমাদের ক্যাশও খোলা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে। তাহলে আমাদের শেষ, আমাদের এই সবগুলো পড়ে দেখলাম যে সম্পদ আছে কয় ধরনের, 4 ধরনের, দায় আছে অ্যাকাউন্টস পেবল 1 ধরনের, আর ওনার সিকিউরিটি থাকবে একটা, ক্যাপিটাল তো থাকবে। ক্লিয়ার হয়েছে? একটু হালকা পাতলা হলেও তো বুঝতে পারছেন নাকি? পর্যন্ত বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা এখন ঘর দাগাতে হবে, টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের ঘরটা একটু দাগাতে হবে, কিরকম ভাবে সেটা দেখুন। এন্ট্রিগুলো জাস্ট এটা দ্রুত দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা ঘরটা করব এরকম ভাবে, আচ্ছা প্রথমে টেবুলার অ্যানালাইসিস করতে বললেই দুই পাশে দুটো কলাম আমরা নিব, একটা কলাম হচ্ছে ডেটের, বাঁকা হয়ে যাচ্ছে, আর একটা কলাম হচ্ছে রিমার্কসের, এই দুটো কলাম আমরা নিব প্রত্যেকটা অঙ্কে, টেবুলার অ্যানালাইসিস করতে বলে নিব। এখন এই যে বাদ বাকি যে ঘরটা থাকলো এরই মাঝে মাঝখান বরাবর টানবো আমরা, মাঝখান বরাবর টানবো। এখন আমরা যে এই যে সিরিয়ালটা বের করলাম, মানে এদিকে সম্পদ আছে কয়টি, 4টি, এদিকে দায় আছে 1টি, আর ক্যাপিটাল 1টি, মোট হচ্ছে কয়টি, 6টি। তাহলে 6টি কলাম করতে হবে এরই মাঝে, এই যে এর মাঝে কয়টি কলাম করতে হবে, এই যে এই অংশের মাঝে 6টি। তাহলে 6টি কলাম করার জন্য আমরা দায় পাশে এই সাইডে আমাদের থাকবে একটা ক্যাপিটালের লেনদেন সবচেয়ে বেশি হয় ক্যাপিটালে আর ক্যাশে, এটা মনে রাখবেন এখানে ইকুয়েশনে আর কি। আর এটা হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের ঘর। আর এদিকে হচ্ছে আমাদের কয়টি আছে, 4টি বরাবর, মাঝখানে বরাবর আমরা আগে টানবো, মাঝখানে বরাবর টানলাম, এই সাইডে করলাম 2টা হলো, ওই সাইডে টানবো 2টা হবে,
এই সাইডে টানবো, 2টা হবে। এইভাবে ঘরটা টানবো। আচ্ছা, এখন আমরা লিখবো এখানে অ্যাসেট রাজাক ভাই, এক্সটেনশন জি লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। রাজাক ভাই, জি জি বলুন। আমার এই যে কলামের সংখ্যা যদি ধরেন আগে থেকে আমি একটু বেশি করে টেনে রাখলাম, এদিকে অ্যাসেটের দিকে 5টা আর ওইদিকে 3টা, হ্যাঁ, মোটামুটি একটা অঙ্ক দেখে আমি ধারণা নিলাম যে এদিকে কলাম 4টা বা 5টা, একটা মিস্টেক হতে পারে। যদি কোনো বাদ থাকে, কলাম ধরেন পরে বসলো না, তাহলে অসুবিধা আছে? আচ্ছা, আপনি টিচার, মনে করুন আপনি টিচার, আপনার কাছে একটা স্টুডেন্ট এইভাবে করে দিয়েছে, আর একটা স্টুডেন্ট এই 3-4টা কলম ফাঁকা আছে আর বাদ বাকিগুলো লিখছে, আপনি কাক অ্যালাউ করবেন বলুন? যে সুন্দর করে করছেন। আপনার কথা বলি, মানে আপনি যখন মার্ক দিবেন তখন কাকে মার্ক দিবেন? মানে ওটা ওটা হচ্ছে কি, ওটা সাধারণত ফাঁকিবাজি নিয়ম ভাই, বুঝছেন? ওভাবে করবো না আমরা। আমরা যেহেতু শিখতেছি, যে শিখছেনই আপনারা ভালোই পারেন, মানে এইভাবে একটু প্রপারলি করবেন। আচ্ছা, তো মার্ক দিবে না, মার্ক দিবে হয়তো দেখা 10-এর মধ্যে 3 দিবে। এমনি তো যে মার্কের অবস্থা, আপনাদের যে মার্ক দেয়, তাতে ওই অবস্থা দিলে তো মার্কই দিবে না আমাদের স্যারেরা। এত সুন্দর করে লেখাও মার্ক যেভাবে দেয়। আচ্ছা যাই, আমরা এখানে এটা লিখবো ডেটের ঘর। ডেটের ঘর, এই সাইডে হচ্ছে অ্যাসেটস, তাই না? এটা এই মাঝখানে বরাবর আরেকটা ঘর, অনেকে টানে অনেকে টানে না, এরকম হয়, মানে এইরকম। এরকম ভাবে অনেকে টানে অনেকে টানে না, ওটা সমস্যা নেই, টানলে হবে না টানলে হবে ওটা। এখানে আমরা এই অ্যাসেট সমান সমান, অ্যাসেট সমান সমান, লাল করে নিই, অ্যাসেট সমান সমান এখানে কি লিখবো, লায়াবিলিটি। করে লায়াবিলিটি যোগ ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। ইকুইটি, ইকুইটি। আর এটার নাম হচ্ছে রিমার্কস। রিমার্কস, এই ডেট আর রিমার্কসের ঘর সবসময় নেবই। ক্যাশের সাইটে আমরা কি কি ক্যাশ পাইলাম মনে আসতো? জি স্যার। ক্যাশ, সরি, অ্যাসেট সাইটে ক্যাশ, পাইলে, অ্যাসেট সাইটে পাইলাম ক্যাশ, তারপরে ইকুইপমেন্ট, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইস আর অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে জি অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইস, জায়গা যদি না থাকে উপর নিচের করে লিখবেন, অফিস সাপ্লাইস এইভাবে লিখবেন। আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। আচ্ছা, আর এখানে আমাদের উপরে কিছু যোগ করতে হবে আমাদের। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক দেখছি আমরা। 2 নম্বর অঙ্ক, মিস্টার মুয়াজ, কি মুয়াজ ট্যুরিজম এজেন্সি, কোথায় লিখতে হবে কিন্তু, এগুলা না লিখলে মার্ক কাটবে। কোম্পানির নাম হচ্ছে মুয়াজ, ট্যুরিজম, এম ইউ এ জে, এম ইউ এম ইউ হয়ে গেল, এম ইউ এ জে, মুয়াজ ট্যুরিজম এজেন্সি না নাকি? জি জি এজেন্সি। এজেন্সি। এখানে লিখবো শোয়িং দ্য টেবল অ্যানালাইসিস, showing the tabular analysis of the transaction, ট্রানজেকশনের টেবিল অ্যানালাইসিস, ট্রানজেকশন, প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অন
এই কথাটা লিখতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, লেখা তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন তো আমরা এখানে লিখলাম, তাই না? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি গুণ ইকুইটি, এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, এখন আমাকে এখন হেল্প করুন আপনারা, এখানে যেটা দেওয়া আছে এটা বারবার সমস্যা হচ্ছে। লেনদেন শুরু হয়েছে A1 থেকে, তাই না? অনেক অঙ্কের ডেট দেওয়া থাকবে, মিশে দেই, অনেক অঙ্কে ডেট দেওয়া থাকবে। এখানে হচ্ছে হ্যাঁ জানুয়ারি 1, ওই যে এর আগের যে অঙ্কগুলো দেখেছেন আমরা, হ্যাঁ হ্যাঁ আমরা এরকম। জানুয়ারি যখন তখন দেখছি হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ডেট, তো এখানে আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই, সিরিয়াল নাম্বার দিয়ে আমরা করবো। ডেট আছে, ডেট থাকলে ডেট একটু ইয়ে করেন, একটু ভাই ইয়ে হচ্ছে, শব্দ হচ্ছে, একটু ইয়ে করেন, যখন কথা বলবেন তখন একটু আনমিউট করে নেবেন। আচ্ছা, 1 তারিখে আমরা এখানে দিব, 1 তারিখের ট্রানজেকশন কি হয়েছে, আমাদের ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই না? তাহলে অ্যাসেট জি সাইডে ক্যাশ বেড়ে গেছে কত টাকা, ক্যাশ নিয়ে আসছিল 15,000 টাকা, তাহলে 15,000 টাকা এখানে আমরা লিখবো 15,000 টাকা, এটা ঠিক এই লাইন বরাবর ক্যাপিটালে লিখবো 15,000 টাকা। মানে ট্রানজেকশনটা এমন হবে, উভয় পাশে আমাদের হিসাবের অর্থাৎ আর্থিক যে অবস্থা সেটা আমাদের স্থির থাকবে, ভারসাম্য অবস্থায় থাকবে, একদিক বেশি হবে একদিক কম হবে তা না। দেখুন এই যে এটা সমান সমান, এই সমান সমানের এই পার্শ্ব সবসময়ের জন্য আর্থিক ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে এইদিকে 15,000 থাকলো আর এইদিকে আমাদের 15,000 থাকলো। 15,000-ই এখন ভালো লাগবে। কথা হচ্ছে যে আমাদের ক্যাপিটালের ঘরে টাকা বসা মাত্রই এই রিমার্কসে লিখতে হবে, অন্য কোনো ঘরে না। ক্যাপিটালের ঘরে টাকা বসলেই সেটা কি জন্য বসলো সেটা এখানে আমাদের একটু নোট করতে হবে। এটা কি জন্য বসলো, এটা ইনভেস্ট করছে, তাই না? ওপেনিং ক্যাপিটাল হুম লিখতে পারেন, এটা প্রারম্ভিক ইনভেস্টমেন্ট বা বিগিনিং ইনভেস্টমেন্টও লিখতে পারেন, আপনার মতো করে আপনি লিখবেন, কিন্তু এখানে লিখতে সাধারণত এখানে আমরা লিখবো ওপেনিং ক্যাপিটাল, লিখলেও আপনি লিখতে পারেন, বা ওপেনিং ইনভেস্টমেন্ট বা বিগিনিং ইনভেস্টমেন্ট, হ্যাঁ, যে যেটা লেখে আর কি। তাহলে আমরা এখানে লিখি, আমরা ওপেনিং ক্যাপিটাল লিখি, যেহেতু ক্যাপিটাল শব্দটা আমাদের ব্যবহার হয়, ওপেনিং ক্যাপিটাল ছোট করে লিখবো আমরা। লেখার পর একটা ট্রানজেকশন শেষ হবে আর পুরোটা আমরা এইভাবে টানবো, লক করে দেব। শেষ। তারপরে এখন 2 নাম্বার দেখবো। 2 নাম্বার আছে পেইড, টাকা 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট, এপ্রিল মাসের ভাড়া প্রদান করেছি। তাহলে এপ্রিল মাসের তাহলে ক্যাশ ভাড়া, হ্যাঁ, ক্যাশ থেকে বাদ ক্যাপিটাল থেকে বাদ, মানে খরচ হলেই ক্যাশ থেকে বাদ ক্যাপিটাল থেকে বাদ, যদি নগদে হয়ে থাকে। তাহলে 2 নাম্বার কত টাকা এপ্রিল মাসে ভাড়া প্রদান করেছি, 600 600 টাকা। তাহলে 600 টাকা আমরা ক্যাশ থেকে বাদ দেবো, মানে ক্যাশের ঘর থেকে অ্যাকাউন্ট থেকে বাদ বলতে এই ব্র্যাকেটে থাকা বোঝাবে, এটা মানে মাইনাস। আর এদিকে আমাদের ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে। ক্যাপিটাল থেকে আমাদের ক্যাপিটাল থেকে কি কি বাদ দেবো, খরচ বাদ দিব, ড্রয়িং বাদ দিব, আর রেভিনিউটা যোগ আর করবো, রেভিনিউ বাদ দেব। রেভিনিউটা যোগ করবো। তো এখানে আমাদের দেখুন ক্যাপিটালে ঘরে বসেছে, কি কারণে বসে, হ্যাঁ এটা অফিস রেন্ট দিয়েছে সেই জন্য। তাহলে এখানে লিখতে হবে অফিস রেন্ট, ওই খরচের নামটা লিখতে হবে অফিস রেন্ট। রেন্ট, আচ্ছা, এটাও ঠিক এরকম ভাবে আমরা টানবো। এখন 3 নাম্বারে আমাদের বলা আছে পারচেস অফিস অফিস ইকুইপমেন্ট 3,000 টাকা নগদে। তাহলে নগদে 3,000 করেছি, তাহলে 3,000 টাকা নগদ টাকা কমে গিয়েছে, আর একটা ইকুইপমেন্ট বেড়েছে, এই যে ইকুইপমেন্টে আমাদের যোগ হবে 3,000 টাকা, একটা সম্পদ বেড়ে গেল আর একটা সম্পদ কমে গেল। আমাদের ক্যাপিটালে ঘরে টাকা বসেনি, তাই রিমার্কসে লিখবো না, রিমার্কস ফাঁকা, আমরা এটা টানবই হবে, দেব। ব্যাস শেষ। এখন 4 নাম্বারে আমাদের আছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 700 টাকা আমরা বাকিতে খরচ করেছি, অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে, তাহলে বাকিতে খরচ করেছে, নগদে না কিন্তু। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হলে কি হবে, এই ক্যাপিটাল থেকে বাদ যাবে, এক্সপেন্স হলে 700 টাকা ক্যাপিটাল থেকে বাদ, আর যেহেতু বাকিতে হয়েছে কি হবে, পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে, অ্যাকাউন্টস পেয়েবলের খাতে যোগ হবে। তাহলে এই পাশে দেখুন, এই পাশে কিন্তু যোগ বিয়োগ হলো, এই লেনদেনে এই পাশে যোগ বিয়োগ হয়েছে, এই লেনদেনে এই পাশে যোগ বিয়োগ হয়েছে, তার ভারসাম্য সমান। তাহলে এখানে আমাদের এই ঘরে টাকা বসছে, কি কারণে বসছে, ক্যাপিটাল ঘরে টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাহলে আপনি এখানে লিখতে হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আচ্ছা, এটা আমরা টানবো। তারপরে আছে
পেইড টাকা 800 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ ক্রয় বাবদ আমরা কি করেছি, 800 টাকা প্রদান করেছি। তাহলে 800 টাকা প্রদান করেছি, প্রদান করলে কি হবে, এখানে ক্যাশ থেকে বাদ যাবে। তাহলে 800 টাকা প্রদান করেছি যেহেতু ক্যাশ থেকে বাদ যাবে, আর কি হবে, এই যে অফিস সাপ্লাইসের কলাম, এখানে আমাদের 800 টাকা যোগ হবে। একটা সম্পদ আসলো, একটা সম্পদ চলে বের গেল। হয়ে গেল, রিমার্ক নাই। হ্যাঁ, না, রিমার্কসের ঘরে আমরা লিখবো না, কারণ ক্যাপিটাল ঘরে টাকা বসেনি। তাহলে এখানে আমরা এইভাবে এটা টানবো। তারপরে আছে আর্ন, এই যে 11,000 টাকা আমরা কি করেছি, উপার্জন করেছি সেবা দিয়ে, 3,000 টাকা নগদে পেয়েছি, বাদ বাকি 8,000 টাকা বাকিতে, তাই না? আর পুরো টাকাটা আমাদের কি হয়েছে, আয় হয়েছে। তাহলে আয় যদি হয়ে থাকে 3,000 টাকা নগদে পেয়েছি, তাহলে এখানে আমরা 6 নাম্বার দিব। 3,000 টাকা নগদে পেয়েছি, তাহলে নগদের ঘরে লিখলাম, একটু নগদ টাকা চলে, হ্যাঁ এইভাবে লিখি। এই যে নগদের ঘরে 3,000 টাকা লিখলাম, আর বাদ বাকি টাকা অ্যাকাউন্ট রিসিভেবল কত, 8,000 টাকা। 8,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেলো। আর এই এটা কি কিভাবে পেয়েছি, আমরা আমরা সেবা দিয়েছি, সেবাটা কি আমাদের আয়, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে আয়, যেহেতু সেহেতু ক্যাপিটালের ঘরে যোগ হবে। তাহলে কি বাবদ এটা যোগ হলো, সার্ভিস রেভিনিউ, সেবা দিয়েছি, তাহলে এখানে আমরা লিখবো সার্ভিস রেভিনিউ। সমস্যা হচ্ছে সার্ভিস রেভিনিউ, এটা আমরা টেনে দেবো এই মাথা থেকে ওই মাথা। তারপরে আছে 7 নাম্বার, উইথড্র টাকা 500, তার উইথড্র এক্সপেন্স, এগুলো হলে ক্যাশ ক্যাপিটাল, মানে নগদে যদি হয়ে থাকে তাহলে ক্যাশ ক্যাপিটাল। তাহলে উইথড্র করতেছে কত টাকা, উইথড্র করতেছে 500 টাকা। তাহলে 500 টাকা যদি উইথড্র করে থাকে, তাহলে আমরা এখানে লিখবো 500 টাকা ক্যাশ থেকে বাদ, নগদ টাকা নিচ্ছে মালিক। আর মালিক নিলে কি হবে, মালিকের ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। এক্সপেন্স এবং উইথড্র ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয়। তাহলে এটা হচ্ছে কি লিখবো, উইথড্র বা ড্রয়িংস এখানে লিখবো, ডিভাইস সমস্যা হচ্ছে, ড্রয়িংস। আচ্ছা, তারপরে আছে পেইড অ্যামাউন্ট ডিউ, 4 নম্বরে যেটা অ্যামাউন্ট ডিউ ছিল আমাদের, 4 নম্বরে আমাদের অ্যামাউন্ট ডিউ ছিল কত, 4 নম্বরে 700 টাকা, বিজ্ঞাপন খরচ বাকিতে করছিলাম, আমাদের কাছ থেকে পাবে, সে টাকাটা পেইড করলাম। তাহলে পেইড করলে ক্যাশ টাকা কমে গিয়েছে, তাহলে এটা হচ্ছে আমরা দিব সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। কত টাকা দিলাম, 700 টাকা দিলাম, তাই না? এই 700 টাকা কাকে দিলাম, অ্যাকাউন্টস পেয়েবলকে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল 700 টাকা পাইতে, এই যে ঘরে অ্যাকাউন্টস পেয়েবল ঘরে, এই 700 টাকা এখন আমরা কি করব, কমিয়ে দেবো, মানে ওকে পরিশোধ করলে তো আর অ্যাকাউন্টস পেয়েবল থাকবে না, কমে যাবে। ওই পাশে আমাদের লেনদেনের ভারসাম্য বজায় থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা টানিয়ে দেব। তারপরে আছে পেইড এমপ্লয়ি স্যালারিজ 2200, স্যালারিজটা হচ্ছে আমাদের কাছে কি, বেতন খরচ, তাই না, এক্সপেন্স। হ্যাঁ, তাহলে 2200 টাকা আমরা পেইড করেছি, 9 নাম্বার। তাহলে 2200 টাকা পেইড করলে ক্যাশ থেকে মাইনাস, যেহেতু খরচ সেহেতু দৌড় মারে কোথায় যাবে, ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। আর এখানে লিখতে হবে স্যালারিস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ক্যাপিটাল ঘরে টাকা বসে, ওই জন্য। কি জন্য লিখছি আমরা পরে দেখবো যে কি জন্য ওখানে লিখছি আমরা। আচ্ছা, 9 নাম্বার শেষ। সর্বশেষে বলা আছে 10 নাম্বারে, রিসিভ করছি কত, 4,000 টাকা, ওই যে সেবা দিয়েছিলাম 8,000 টাকা বাকিতে সেবা দিয়েছিলাম, সেই এই যে 6 নাম্বারে যেটা বলছে, 6 নাম্বারে যেটা বাকিতে সেবা দিয়েছিলাম পূর্বে, সেই দেনাদারের কাছ থেকে আমরা টাকাটা পেলাম, সেই কাস্টমারের কাছ থেকে টাকাটা পেলাম। তাহলে টাকা যদি পেয়ে থাকি আমরা কাস্টমারের কাছ থেকে, 10 নাম্বার, তাহলে 4,000 টাকা, 4,000 না, না কত, ও না, হ্যাঁ 4,000 টাকা আছে। তাহলে 8,000 টাকা পাইতাম, এই যে 8,000 টাকা পাইতাম অ্যাকাউন্ট রিসিভেবল কলাম, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কলাম, 8,000 টাকা পাইতাম, সে দিচ্ছে কত, 4,000 টাকা দিচ্ছে। 4,000 টাকা তার নগদ করে যোগ হবে, আর কি হবে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 4,000 টাকা মাইনাস হবে, মানে দেনাদারের পরিমাণটা কমে যাবে। এটা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব।
এখন এই যে ক্যাশের ঘরে দেখুন ক্যাশ আর ক্যাপিটালের ঘরে কিন্তু টাকা কিন্তু আমাদের লেনদেন বেশি হয়েছে, আমি যেটা প্রথমেই বললাম প্রত্যেকটা অঙ্কে ক্যাশের ঘরে এবং ক্যাপিটাল ঘরে লেনদেনটা আমাদের বেশি হবে। ক্যাশেরটা একটু যোগবিয়োগ যদি করি আমরা 15,000 একটু যোগবিয়োগ করুন, 15,000 মাইনাস 600 মাইনাস 3,000 মাইনাস 800 যোগ 3,000 মাইনাস 500 মাইনাস 700 মাইনাস 2,200 যোগ 4,000, তাহলে 14,200। 14,200। হ্যাঁ, এটা তাহলে আমরা যোগ বিয়োগ করে 14,200 টাকা আমাদের ক্যাশ এখন হাতে আছে, এটা ক্লোজ করে দেব। এদিকে আমাদের অফিস ইকুইপমেন্টের কোনো ট্রানজাকশন হয়নি, ওই যে 3,000 কিনছিলাম 3,000। ওই 3,000ই জের আছে, তাহলে 3,000 টাকা আমরা নামে নিয়ে আসবো, এটা ক্লোজ করে দিব। দুই টান দেওয়া মানে ক্লোজ করে দেওয়া। অ্যাকাউন্টিং এ কোনো হিসাবকে ক্লোজ করে বন্ধ করে দিয়ে চলে এরকম 2 টান দিব আমরা, জেরকে যদি ক্লোজ করে দিতে চাই। তারপরে এখানে আছে অফিস ইকুইপমেন্ট 800 আছে, তাহলে 800 টাকা এখানে লিখবো। তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা পাইতাম, 8,000 টাকা পাইতাম, দিয়েছে কত 4,000, তাহলে অবশ্যই কত পাবো 4,000 টাকা পাবো। তারপরে এদিকে আমাদের পাওনাদারের পরিমাণ থাকবে না, কারণ পাওনাদার কি নীল হয়ে গেছে, তাই না? 700 টাকা আমাদের কাছ থেকে পাইতো, 700 টাকা পরিশোধ করেছি, তাহলে এটা নীল। আর এদিকে ক্যাপিটালের ঘরে এখন আপনার একটু যোগ বিয়োগ করতে হবে, 15,000 মাইনাস 600 মাইনাস 700 যোগ 11,000 মাইনাস 500, তারপরে আছে মাইনাস 2,200, তারপরে 22,000। 22,000। এখন আমাদের এটা সবগুলো এইভাবে টানবো আর কি, শেষ পর্যায়ে এই টানার পর এখানে আমরা এই টানটা এখানে না, যেহেতু আমার টান একটু উঁচু নিচু হয়ে গেছে আর কি, এটা দুটা টান, সমীকরণের দুটা টান। এদিকে হচ্ছে যোগ করে 22,000, এখানে 0, তাহলে 22,000 ওটা যোগ করলে 22,000 হবে টোটাল, এলা সাব টোটাল, এটা হচ্ছে টোটাল, এর সবগুলো যোগ করলে 22,000 হবে। সবগুলো যোগ করেন, 14,200 যোগ 3,000 17,200, 17,200 800 18,000, 18,000 22,000, এদিকে হবে কত 22,000, তার মানে আমাদের ইকুয়েশন ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দেব। আর এখানে লিখবো টোটাল। এই যে আমাদের টেবুলার অ্যানালাইসিস হয়ে গেল, এটা এইভাবে আমরা অঙ্কটা শেষ করব। যদি আমাদের টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে করতে বলে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা শেষ করব। আচ্ছা, এটা কি খুব কঠিন লাগলো? হ্যাঁ, এটা ভালো অঙ্ক। হ্যাঁ, অনেক সুন্দর আর কি, অঙ্কের চেহারাটা সুন্দর। এখন আমরা এটার বিভিন্ন রূপে বলে, এখানে যেমন বলছে দেখুন 2 নম্বর বলছে প্রিপার মুয়াজ ট্যুরিজম এজেন্সি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। ইনকাম স্টেটমেন্ট তৈরির পূর্বে এখানে আরেকটা জিনিস কথা বলে আর কি, সেটা হচ্ছে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা থাকতে পারে এইভাবে, প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। স্যার প্রুফ যদি বলে, হ্যাঁ ওটাই বলছি আমি, মানে আপনাদের প্রশ্ন রাখবো না আমি ইনশাল্লাহ, মানে আমার যতদূর আছে অ্যাকাউন্টিং ইকুইপমেন্ট ইকুয়েশন হয়, প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ প্রমাণ করুন। তাহলে আমরা ঠিক এরকম ভাবে প্রমাণ করব, যেটা একটু খালি দেখে দিয়ে আপনারা সহজেই পারবেন। এটা রিকোয়ারমেন্ট আমরা দিব 3 নাম্বার রিকোয়ারমেন্ট, যদি 3 নাম্বারে থাকে এরকম 2 নাম্বারটা করব। তো এখানে আমরা লিখবো উই নো, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা জানি কি অ্যাসেট সমান সমান, এটা একটু বড় হয়ে লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেট সমান সমান লায়াবিলিটি। ও এখানে এরকম পূর্ণ বাক্য পুরাটা লিখবো তাই না স্যার? অ্যাসেট হ্যাঁ, ওনার্স ইকুইটি। এখন এটা আমাদের এই যে হিসাব সমীকরণে এটা কোন পার্শ্ব? বাম পার্শ্ব না? লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড আগে প্রুভ করবে। LHS, এখানে আমাদের কি আছে? অ্যাসেটস।
অ্যাসেট সলিউশন কি কি আছে, এই যে এগুলা লিখবো এখন, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে লিখবো অ্যাসেট সলিউশন কি কি আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে লিখছি, অফিস ইকুইপমেন্ট যোগ অফিস সাপ্লাইস, সংক্ষেপে লিখছি, অফিস সাপ্লাইস যোগ হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল, এবং ওগুলো সর্বশেষ ব্যালেন্স গুলো নিয়ে আসবো। এই যেগুলো 14,200 ক্যাশের যে ব্যালেন্সটা, এই যে 14,200, 3,800, 4,000, এরা নিয়ে আসবো। 14,000 ক্যাশের হচ্ছে 14,200 যোগ এটা হচ্ছে 3,000 যোগ এটা হচ্ছে 800, আর এটা হচ্ছে কত, 4,000, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স, এই যে ব্যালেন্স গুলো ছিল, এটা সবগুলো যোগ করলে কত হচ্ছে, 22,000। ওই যে 22,000 যোগ করছি আমরা, 22,000। আচ্ছা, এটা বাদ, এখানে 22,000। লেফট হ্যান্ড সাইড 22,000, আমাদের ওই রাইট হ্যান্ড সাইডও 22,000, ওই যে 22,000 তো যোগ করাই আছে, জাস্ট ওই জিনিসটাই ভাবে লিখবো আমরা সাজিয়ে। আর এস আমাদের কি কি আছে, আর এস এ লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি এখন লিখবো অ্যাকাউন্ট এখানে আছে কি অ্যাকাউন্টস পেয়েবল, সঙ্গে লিখলাম, যোগ হচ্ছে ক্যাপিটাল, প্লাস ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেয়েবল 0, ক্যাপিটাল হচ্ছে 22,000, সমান কত আছে, 22,000। 22 ওই যে সমান এলএসএস ইকুয়াল টু আরএসএস প্রুফ, শেষ। বুঝতে তো পেরেছেন নাকি? এটা তো সমস্যা নেই। আচ্ছা, ফাইন। এখন আমাদের যেটা অঙ্ক করতে বলছে মেন যেটা যে ইনকাম স্টেটমেন্ট, তাহলে আমাদের প্রুফ সম্পর্কে আর এটা আর কোনো ইয়া নেই, আমাদের ঝামেলা নেই, আমরা পেরে যাবো আর কি যদি আসে। এখন ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। ইনকাম স্টেটমেন্ট বলতে বোঝায় আয় বিবরণী। ইনকাম আয় স্টেটমেন্ট মানে বিবরণী, আয় বিবরণী। আয় বিবরণীতে আমরা দেখাই আমাদের যে ব্যাংকের যে আয় বিবরণী আছে, ওই আয় বিবরণীতে আমরা দেখাই কি যাবতীয় আয় দেখাই এবং যাবতীয় রেভিনিউ, অর্থাৎ যাবতীয় রেভিনিউ থেকে যাবতীয় কি করব, এক্সপেন্স আমরা বাদ দেবো, এক্সপেন্স বাদ দেবো, দিলে যেটা থাকবে সেটার নাম হচ্ছে নেট ইনকাম, তাই না? এর মাঝে অনেক কিছু কথা থাকে, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, ট্যাক্স, স্ট্যাটিউটরি রিজার্ভ, এগুলো ব্যাংকের যখন ফাইনাল পর্যায়ে যে অঙ্কটা আছে সেই অঙ্ক যখন করতে যাবো তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা সংক্ষেপে একটা ইনকাম স্টেটমেন্ট ছোট করে করতে বলছে। তাহলে ইনকাম স্টেটমেন্টের দেখুন কোনটা আয় কোনটা ব্যয়, এটা কোথায় পাবো, ওই যে রিমার্কস লিখলাম না, আমরা তো রিমার্কস লিখলাম, এই রিমার্কসের এটা দেখে এখন আমরা বুঝবো, এই জন্য রিমার্কস তৈরি করা। এখানে আমরা রিমার্কস দেখবো, এই যে অফিস রেন্ট এটা কি খরচ, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা খরচ, সার্ভিস রেভিনিউ এটা আয়, এই যে ড্রয়িংস এটা হচ্ছে আমাদের কি, ড্রয়িংস মালিকানা সত্ত্ব কমে যায়, এটা মালিকানা সত্ত্বের হিসাবে আসবে। যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয়গুলো নিব। তাহলে আমরা অঙ্কটা করবো কি হবে, রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট, আচ্ছা এখানে আমরা ওই যে মুয়াস ট্যুরিজম ওইটা লিখতে হবে আর কি, নাম লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট আগে। হ্যাঁ, এখানে লিখবো মুয়াস ট্যুরিজম এজেন্সি, ইনকাম স্টেটমেন্ট, এজেন্সি ইনকাম স্টেটমেন্ট। এটা কোনো যে মাসের নাম উল্লেখ থাকে তাহলে লিখবো এখানে ফর দা মান্থ ইন্ডেড, ফর দা, এখানে এপ্রিল মাসের কথা মনে বলা আছে না, হয়ে গেল, এই যে এপ্রিল মাসে, এপ্রিল মাসে 1 তারিখে সে ব্যবসা শুরু করছিল, তাই না? জি, তাহলে এপ্রিল মাস শেষে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করবে, এই পিরিয়ড শেষে। তাহলে ফর দা মান্থ ইন্ডেড এপ্রিল, তারপরে সাল থাকলে সাল লিখবো। এখানে হচ্ছে পার্টিকুলার্স বিবরণ, এটা টাকা, এটা টাকা। এখন খেয়াল করুন আমরা যে এই যে এটা করলাম, এখানে আমাদের এই অঙ্ক জুড়ে কিন্তু আয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, একটাই আয়, 11,000। এই 11,000 সার্ভিস রেভিনিউ এখানে আমরা লিখবো, আয়টা আগে লিখতে হবে প্রথমে, সার্ভিস রেভিনিউ, বা এরকম ভাবে
প্রথমে লিখতে হবে রেভিনিউ। রেভিনিউ কি আছে? একটাই আছে, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কত আছে? 11,000 টাকা। আচ্ছা, এখন এখান থেকে আমরা এক্সপেন্স বাদ দেব। এক্সপেন্সেস বাদ দেব। এখন দেখুন এক্সপেন্সেস কি কি আছে এখানে। এখানে আছে এই যে অফিস রেন্ট এক্সপেন্স আছে হচ্ছে কত? 600। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 700। তাহলে No, সব no, no. এক্সপেন্স বাদ দেব আমরা। অফিস রেন্ট এক্সপেন্স এখানে লিখবো অফিস রেন্ট এক্সপেন্স। অফিস রেন্ট এক্সপেন্স কত? 700 না? কত দেখলাম? অফিস রেন্ট এক্সপেন্স 700 না, সরি, অফিস রেন্ট এক্সপেন্স 600, তাই না? এই যে 600 অফিস রেন্ট, আর অ্যাডভার্টাইজিং হচ্ছে 700। তাহলে এখানে লিখবো এটা হচ্ছে 600, অর্থাৎ এখান থেকে, এই যে এখান থেকে আমরা নিয়ে আসবো, ওখানে যাবো না। ওটা এই যে অফিস রেন্ট এক্সপেন্স, এই যেখানে লিখছিলাম না অফিস রেন্ট 600 টাকা, এই 600 টাকা ওখানে লিখবো আমরা। এই 600 টাকা লিখলাম। তারপরে কি লিখবো? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা কত আছে? 700। আর কি খরচ আছে? আর খরচ আছে অ্যাডভার্টাইজিং লিখলাম, সার্ভিস রেভিনিউ তো লিখছি আমরা আয় হিসাবে। স্যালারিস এক্সপেন্স আছে, এই যে দেখুন স্যালারিস এক্সপেন্স 2200, তাই না? এটা লিখবো স্যালারিস এক্সপেন্স 2200। তাহলে এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স। স্যালারিস বহু বছরে লেখা আছে না, এক বছরের, হ্যাঁ বহু বছর। স্যালারিস RI স্যালারিস এক্সপেন্স কত আছে? 2200। আর কোনো খরচ আমাদের নেই। সবগুলো খরচ যোগ করব, করলে হচ্ছে কত? 700, 1300, 1300 আর 2200 কত হচ্ছে? 3500 না? এখানে তো ড্রয়িংটা আসবে না যেহেতু ইকুইটি না স্যার। হ্যাঁ, এটা ড্রয়িংটা আসবে। ড্রয়িংটা ওনার্স ইকুইটি হিসাব, এটা খরচ বা আয় না। আচ্ছা, তাহলে সবগুলো যোগ করলে কত হচ্ছে? তাহলে 700, 1300, 13 আর 2200, 3500, 3500। এটা হচ্ছে 3500 টাকা লিখবো। এই 3500 টাকা হচ্ছে টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স এত। তাহলে এটা আমরা বাদ দেবো ওখান থেকে। 11 থেকে এটা যদি বাদ দেই, 3500 বাদ দিলে কত থাকে? 7500। 7500। এই 7500 টাকার নাম হচ্ছে নেট ইনকাম। এইটুকু তৈরি করতে বলছে। এটা আমরা ক্লোজ করে দেবো। এই নেট ইনকামের এই ব্যালেন্সটা ক্লোজ করে দেবো। এবার দুইটা আমরা ক্লোজ করে দেবো। এই স্যার, হ্যাঁ জি, এক্সপেন্সের ঘরে টোটাল 3500 এই কথাটা লিখবো না? না এটা পার করে দেবে এই কলমে, ফাইনাল কলমে পার করে দেবে। এই কলমে সব যোগের জন্য এগুলো লিখবো, যতগুলো এক্সপেন্স আছে সবগুলো লিখবো এখানে। লেখার পর লিখে আমরা এই ঘরে পার করে দেবো। হ্যাঁ, ফাইনাল কলমে পার করে দিয়ে আমরা মাইনাস চিহ্ন দিব, এই যে ব্র্যাকেটে রাখবো। তাহলে ব্র্যাকেটে রাখলে এখান থেকে এটা বাদ দেবো, বাদ দিলে বাদ যাবে। হ্যাঁ, আমরা যোগ করে এর নিচে লিখবো না, এর নিচে লিখবো না। সেটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তো মোটামুটি কিন্তু খুব বেশি জটিল বা ওইরকম কিছু না, আপনারা যেহেতু ভালো পারেন, এটা একবারে বুঝার কথা, অত বেশি ঝামেলা জি নেই। স্যার। প্রথম দিকে একটু আপনার সম্পদ এবং দায়গুলো খুলতেই ঝামেলা হবে। এটা দুইটা অঙ্কে প্র্যাকটিস করেন, আপনারা যে সুন্দর পারেন, এটা আর আপনার ওই ঝামেলায় থাকবে না। এইভাবে আমরা ইকুয়েশন গুলো করবো। আমরা ইকুয়েশন হাতে কলমে করলাম দেখে আমাদের কিন্তু একটু সময় বেশি লাগলো। এর পরবর্তীতে এই যে ইকুয়েশনের এখানে যে আপনারা এগুলাও ট্রাই করে দেখবেন, এগুলাও ইকুয়েশনে কিন্তু করতে বলে, জার্নাল করা আছে, বলা আছে ইকুয়েশন করতে বলে। তো এখানে আমি যেটা দিয়েছি আপনাদের, এই যে ইকুয়েশন, এটা জুন 2019-এ এসেছিল। এটা হচ্ছে এই যে এরকম করতে বলছে। 1 নাম্বার দেখুন, প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজাকশন ফ্রম অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওই যে ইকুয়েশনটা করলাম ওই রকম। তারপরে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। এই যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, ওনার ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে বলছে, ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। আমরা তো করলাম এটা, তাহলে এটা কি জিনিস এবং এটা কি জিনিস, এই জিনিসগুলো এখন আমরা একটু দেখবো হালকা করে। দেখুন আমাদের এখানে করতে বলছে কি, ইনকাম স্টেটমেন্ট, যেটা আমরা করলাম ইনকাম স্টেটমেন্ট তো আমরা পারলাম। এখন ওনার ইকুইটি স্টেটমেন্ট আছে, এটা দেখবো, আর ব্যালেন্স শিট দেখবো।
এটা আজকে সময় হবে নাকি, এখানে করে দেওয়া আছে যদিও, এটা আমরা আগামীতে আলোচনা করবো, আগামী ক্লাসে আলোচনা করব। আর এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন, আমি ইনশাল্লাহ দেখি এখন একটু প্রশ্নে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে আমরা যে আপনি তো লাস্টে যোগ বিয়োগ করা হয়েছে, কিন্তু আমরা প্রতিটা ট্রানজাকশনে যদি যোগ বিয়োগ করে দেই তাহলে ব্যালেন্স নামাই দিয়ে সমস্যা হবে? আচ্ছা, সমস্যা হবে বলতে ওটা আপনার সমস্যা হবে, মানে আপনার হচ্ছে অঙ্ক করতে টাইম লাগবে, অনেক টাইম লাগবে। ওটা কখন করব আমরা? এই যে উনি বলছে যে প্রত্যেকটার ব্যালেন্স নামে নিয়ে আসা, যেমন এখানে 3000 টাকা আছে, এই যে যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে সব ব্যালেন্স নামে, এখানে 3000 আসবে, এখানে ব্যালেন্স করে এখানে কত হচ্ছে সেগুলো টাইম লাগবে। আর প্রতিটা ব্যালেন্স নামে নিয়ে আসা, ওইভাবে করলে আমাদের সময় বেশি লাগবে। কিন্তু যদি ওকে বলে যে শো দা ব্যালেন্সিং ফিগার ইচ ট্রানজেকশন আফটার ইচ ট্রানজেকশন, এরকম কথা বলা থাকে, হ্যাঁ, তাহলে তখন আমরা ওটা দেখাবো। এখানে আমি ওইরকম একটা ইয়া দিয়েছি মনে হয়, না কেটে দিয়েছি, নাই জানে, অনেক বড় অঙ্ক ছিল তো, ওটা কেটে দিয়েছি, নাই এটা। মানে যদি আপনাকে অঙ্কের মধ্যে পার্টিকুলারলি বলা থাকে যে প্রত্যেকটা লেনদেনের শেষে আপনি ব্যালেন্স নামে নিয়ে আসতে হবে, তখন আপনাকে ওই কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? জি। আর এমনিতে জি স্যার, এমনিতে করলে তো আর কেটে দিবে না, না? করলে তো কেটে দেবে না, করলে ভালো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হবে। আচ্ছা, আর আর কি যেন প্রশ্ন, যে ইয়া ভাই, হান্নান ভাই, আপনি না কে যেন বললো যে প্রথমে যেন কত নাম্বার অঙ্কে, 20 নাম্বার না 10 নাম্বার অঙ্কে কি যেন সমস্যা? ওই জার্নালের বিষয়ে না, কোন ভাই যেন বললো 10 নাম্বার না 20 নাম্বার অঙ্কের সমস্যা, কি এরকম কিছু বললো? না, এটাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মানে জার্নালে মনে হয় জার্নালের বিষয়ে হয়তো বা বলেছে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো ওইরকম সমস্যা মেবি নেই। আপনারা সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই এই অঙ্কগুলো করলে, প্র্যাকটিস করলে তখন সমস্যা বাড়াবে। সেই সমস্যাগুলো একটু লাল কাল দিয়ে দাগে রাখেন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এগুলো ইকুয়েশন করার চেষ্টা করবেন, দু একটা অঙ্ক করলে দেখবেন যে আপনার হাতে এসে যাবে, এগুলো এমনিতে হয়ে যাচ্ছে তখন। আর এই অঙ্কগুলো বেশি বেশি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো, এই যে বইয়ে যেটা আছে, হ্যাঁ, টেক্সট বইয়ে যেগুলো আছে এগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবো। আর এই তো, তাহলে যদি কোনো ইয়া না থাকে তাহলে আমরা ইয়েটা শেষ করবো আজকে। এটা আসলে দোয়া করেন স্যার, এটা আসলে ভালো হবে। না, আসবে, অবশ্যই আসবে, জার্নাল থেকে তো আসবেই। এর সাথে কি স্যার থিওরি দিতে পারে? হ্যাঁ, থিওরি দিতে পারে। ট্রায়াল ব্যালেন্স করতে অনেক সময় লাগে, এটা একটা দিক। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘর টর দাগাইতে হয়, বিশেষ করে লেজার করতে অনেক জি জি। অনেক অনেক সময় লাগে, হ্যাঁ। লেজার করতে অনেক সময় লাগবে। লেজার করতে জার্নাল দ্রুত করতে পারবেন, ট্রায়াল ব্যালেন্সও করতে পারবেন, কিন্তু এটা লেজারটাই একটু সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। আচ্ছা, তাহলে এখন একটু রাখি নাকি? যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন অ্যারাইজ হোক, আগে দেখেন, তারপরে আমরা এটা ইয়া করবো। স্যার হ্যালো জি, স্যার, আমার একটা এন্ট্রি একটু প্রবলেম হচ্ছে, এটা অন্য একটা অঙ্কের, মানে ইকুয়েশনের স্যার। কোনটা কত নম্বর? এটা স্যার ওই যে রিটার্ন আসছে, যে সেলস রিটার্ন ফ্রম কাস্টমার এত টাকা, কষ্ট 4000 আর 5000। আচ্ছা, ওটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? এটা দেখালাম তো। এটা হচ্ছে কত নাম্বার? এই যে এটা জি স্যার, এটার যে স্যার 25 নাম্বার এন্ট্রিটা, হ্যাঁ। রিটার্ন অফ মার্চেন্ডাইজ সোল্ড এত, এটা আমি আমার একটু বুঝতে আমার সমস্যা হচ্ছে স্যার। এটা আচ্ছা, এটা এই রিটার্ন এসেছে, এটার পূর্ণাঙ্গ আপনাদের যে ঘর করে আমরা দেখালাম না, এই যে এটা করে দিয়ে আছে, এটা আমি বুঝে দেবো, তারপরে একটু হালকা বুঝে দিই আর কি। 25 তারিখ, এই যে 25 তারিখ এটা। জি স্যার। আমরা যখন বিক্রয় করি, আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রয় করি, ক্রয় মূল্য ধরুন 10 টাকা, সেলস করছি 5 টাকা, 15 টাকায়, তাহলে আমাদের প্রফিট হলো কত টাকা? 5 টাকা, তাই না? 5 টাকা। জি স্যার। তাহলে সেলস করছি এইরকম একটা অঙ্ক দেখি, যেমন এটা সেলস করছি, আমরা সেলস করছি নগদে 75,000 টাকা,
এই যে ৭৫,০০০ টাকা সেলস হচ্ছে রেভিনিউ, ক্যাশের সঙ্গে যোগ করেছি আর রেভিনিউটা এই যে এর সঙ্গে যোগ করেছি, তাই জি না? স্যার। আর আমাদের পণ্য চলে গেছে কত টাকা মূল্যের? ৬০,০০০ টাকা মূল্যের পণ্য চলে গেছে। তাহলে মার্চেন্ডাইজ থেকে পণ্য ৬০,০০০ টাকা মাইনাস হয়েছে, আর এই ক্রয়টা হচ্ছে খরচ আর বিক্রয়টা হচ্ছে আয়। তো এই খরচটা হ্যাঁ। যেহেতু হয়েছে সেহেতু এই যে ক্যাপিটাল থেকে বাদ দিয়েছি আর এদিকে মার্চেন্ডাইজ থেকে বাদ দিয়েছি। জি স্যার। এখন স্যার হ্যাঁ, ডিস্টার্ব করি স্যার, এই যে আমরা বাদ দিচ্ছি ৭৫,০০০ যোগ করলাম বা ৬০,০০০ বাদ দিলাম ইকুইটি থেকে, ক্যাপিটাল থেকে, এখানে এখানে যদি আমি এটা স্যার বাদ না দিয়া এখানে ১৫,০০০ টাকা ইনকাম দিয়ে দেই তাহলে কি হবে? হবে না কেন? 100% হবে। এটা সহজে বোঝে ছাত্রছাত্রীরা, ওই জন্য আমি এটা এইভাবে করছি। যে জি স্যার, মাল জি স্যার। যেটা বিক্রয় হয়েছে, বিক্রয়টা আয়, এটা এর সাথে যোগ করেছি, ক্যাশের সাথে যোগ করেছি। আর মাল বিক্রয় করলে তো মাল চলে গেল একটা, তার মাল চলে গেলে মালের ঘোড়া থেকে যে বাদ দিয়েছি, আর যেহেতু এটা খরচ, আমরা কি হয়েছে আমাদের এটা বিক্রিত পণ্যের ব্যয়টা বেড়ে গিয়েছে, তার বেড়ে যেতে গিয়েছে আমরা ক্যাপিটাল থেকে বাদ দিয়েছি। এখন আপনি যোগ বিয়োগ করে এটা ওইভাবে লিখতে পারেন যে এখান থেকে আপনি ক্যাপিটাল ঘরে এটাও লিখবেন না, এটাও লিখবেন না। আমাদের ক্যাশে পেলাম হচ্ছে ৭৫,০০০ টাকা, নগদে পেলাম, মাল চলে গেল ৬০,০০০ টাকা, তার লাভ হলো কত? ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা এখানে লিখবে, ওই একই কথাই। এই ৭৫ থেকে ৬০ বাদ দিলে ১৫,০০০ টাকায়। এইভাবে জি স্যার। বুঝালে দেখা জি যাচ্ছে একটু ছাত্রছাত্রী একটু কম বোঝে, যার কারণে আমি এটা বের করেছি। জি স্যার, বিক্রয় ঠিক যেটা আছে। হচ্ছে সেটা ক্যাপিটাল সাথে যোগ আয়, আর যেটা চলে গেছে পণ্য সেটা ব্যয়, সেটা আমরা ম্যানেজ করবো ক্যাপিটাল থেকে। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে হিসাব। আর এটাও ঠিক একই রকম, এটা বিক্রয়, তার উল্টা কাজ করতে হবে। এখন এখানে যেমন বিক্রয় করলে যেটা হয়েছে, এটা বিক্রয় ফেরত, তার উল্টা কাজ করতে হবে। বিক্রয় করেছি কি বাকিতে, তাই না? জি স্যার। জি স্যার। সেলস রিটার্ন করছে বাকিতে। সেলস যদি আমাদের যোগ হয় ক্যাপিটালের সাথে, তার সেলস রিটার্ন কি হবে? বিক্রয় বিয়োগ হবে। মাইনাস হবে। এই যে মাইনাস করছি, মানে পূর্বের প্রিভিয়াস ট্রানজাকশনটা উল্টা করবেন, তাহলে একটু আপনি এটা বুঝে যাবেন আর কি। আর এখানে আমরা কি করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে যাবে আমাদের, যেহেতু বাকিতে বিল করছিলাম সে ফেরত দিয়েছে, তাহলে দেনাদারের পরিমাণ কমে যাবে। আর মার্চেন্ডাইজ আগে কি করছিলাম, মাইনাস করছিলাম, এখন কি হবে? মার্চেন্ডাইজ আসলো ফেরত, মার্চেন্ডাইজ যোগ হবে। আর এটা আমাদের জি কষ্ট করছিল, আগে কি করছিলাম, মার্চেন্ডাইজ যখন বিক্রি করছিলাম তখন এটা মাইনাস করছিলাম, জি কষ্ট করছিল, এটা যোগ করতে হবে। এই ও আচ্ছা, জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, আমি পাচ্ছি স্যার। জি স্যার, এই থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বিরক্ত করলাম স্যার আপনারে। না না, বিরক্ত না, এলাম বলতে আমার ভালো লাগে, মজা লাগে। থ্যাংক ইউ ভাই। তাহলে আজকে শেষ করি, 10টা মিনিট বেজে গেছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।